নমস্কার, গল্পকথায় সৌগতা চ্যানেলে সবাইকে স্বাগত। প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম। আজ ষষ্ঠ পরিচ্ছেদের পরবর্তী অংশ। প্রথম রাজু মাড়ের সঙ্গে যেদিন আলাপ হইল সেদিনটা আমার বেশ মনে হয় আজও। কাছারিতে বসিয়া কাজ করিতেছি, একটি গৌরবর্ণ সুপুরুষ ব্রাহ্মণ আমাকে নমস্কার করিয়া দাঁড়াইল। তাহার বয়স ৫৫-৫৬ হইবে, কিন্তু তাহাকে বৃদ্ধ বলিলে ভুল করা হয়, কারণ তাহার মতো সুগঠিত দেহ বাংলাদেশে অনেক যুবকেরও নাই। কপালে তিলক, গায়ে একখানি সাদা চাদর, হাতে একটা ছোট পুঁটুলি। আমার প্রশ্নের উত্তরে লোকটি বলিল, সে বহুদূর হইতে আসিতেছে, এখানে কিছু জমি বন্দোবস্ত লইয়া চাষ করিতে চায়। অতি গরিব, জমির সেলামি দিবার ক্ষমতা তাহার নাই। আমি সামান্য কিছু জমি স্টেটের সঙ্গে আধা বখরায় বন্দোবস্ত দিতে পারি কি না। এক ধরনের মানুষ আছে, নিজের সম্বন্ধে বেশি কথা বলিতে জানে না, কিন্তু তাহাদের মুখের ভাব দেখিলেই মনে হয় যে সত্যিই বড় দুঃখী। রাজু পাড়েকে দেখিয়া আমার মনে হইল, এ অনেক আশা করিয়া ধরমপুর পরগনা হইতে এত দূর আসিয়াছে জমির লোভে। জমি না পাইলে কিছু না বলিয়াই ফিরিয়া যাইবে বটে, কিন্তু বড়ই আশাভঙ্গ ও ভরসাহারা হইয়া ফিরিবে। রাজুকে ২ বিঘা জমি লবটুলিয়া বৈহারের উত্তরে ঘন জঙ্গলের মধ্যে বন্দোবস্ত দিলাম, একরকম বিনামূল্যেই। বলিয়া দিলাম, জঙ্গল পরিষ্কার করিয়া সে আবাদ করুক। প্রথমে ২ বৎসর কিছু লাগিবে না, তৃতীয় বৎসর হইতে ৪ আনা বিঘা পিছু খাজনা দিতে হইবে। তখনও বুঝি নাই কি অদ্ভুত ধরনের মানুষকে জমিদারিতে বসাইলাম। রাজু আসিল ভাদ্র কি আশ্বিন মাসে, জমি পাইয়া চলিয়াও গেল। তাহার কথা বহু কাজের মধ্যে সম্পূর্ণরূপে ভুলিয়া গেলাম। পর বৎসর শীতের শেষ হঠাৎ একদিন লবটুলিয়া কাছারি হইতে ফিরিতেছি, দেখি একটি গাছতলায় কে বসিয়া কি একখানা বই পড়িতেছে। আমাকে দেখিয়া লোকটি বই মুড়িয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। আমি চিনিলাম, সেই রাজু পাড়ে। কিন্তু আর বছর জমি বন্দোবস্ত দেওয়ার পর লোকটা একবারও কাছারি মুখ হইল না। এর মানে কি? বলিলাম, কি রাজু পাড়ে, তুমি আছো এখানে? আমি ভেবেছি তুমি জমি ছেড়ে ছুড়ে চলে গিয়েছো বোধ হয়, চাষ করনি। দেখিলাম ভয়ে রাজুর মুখ শুকাইয়া গিয়াছে। আমতা আমতা করিয়া বলিল, হ্যাঁ হুজুর, চাষ কিছু এবার হুজুর। আমার কেমন রাগ হইয়া গেল। এইসব লোকের মুখ বেশ মিষ্টি, লোক ঠকাইয়া গায়ে হাত বুলাইয়া কাজ আদায় করিতে বেশ পটু। বলিলাম, ১.৫ বছর তোমার চুলের টিকিটি তো দেখা যায়নি, দিব্যি স্টেটকে ঠকিয়ে ফসল ঘরে তুলছ। কাছারির ভাগ দেওয়ার যে কথা ছিল তা বোধহয় তোমার মনে নেই। রাজু এবার বিস্ময়পূর্ণ বড় বড় চোখ তুলিয়া আমার দিকে চাহিয়া বলিল, ফসল হুজুর, কিন্তু সে তো ভাগ দেবার কথা আমার মনেই উঠে নেই, সে চীনা ঘাসের দানা। কথাটা বিশ্বাস হইল না। বলিলাম, চীনার দানা খাচ্ছ এই ৬ মাস? অন্য ফসল নেই কেন, মকাই করনি? না হুজুর, বড্ড গজার জঙ্গল, একা মানুষ, ভরসা করে উঠতে পারিনি। ১৫ কাঠা জমি অতি কষ্টে তৈরি করেছি। আসুন না হুজুর, একবার দয়া করে পায়ের ধুলো দিয়ে যান। রাজুর পিছনে পিছনে গেলাম। এত ঘন জঙ্গল মাঝে মাঝে যে ঘোড়া ঢুকিতে কষ্ট হইতেছিল। খানিক দূরে গিয়া জঙ্গলের মধ্যে গোলাকার পরিষ্কার জায়গা প্রায় বিঘাখানেক, মাঝখানে জংলি ঘাসেরই তৈরি ছোট নিচু ২খানা খুপড়ি। একখানাতে রাজু থাকে, আর একখানাতে তার ক্ষেতের ফসল জমা আছে। থলে কি বস্তা নাই, মাটির নিচু মেঝেতে রাশিকৃত চীনা ঘাসের দানা স্তূপীকৃত করা। বলিলাম, রাজু, তুমি এত আলসে কুঁড়ে লোক তা তো জানতুম না। ১.৫ বছরের মধ্যে ২ বিঘের জঙ্গল কাটতে পারলে না। রাজু ভয়ে ভয়ে বলিল, সময় হুজুর বড় কম যে। কেন, কি করো সারাদিন? রাজু লাজুক মুখে চুপ করিয়া রহিল। রাজুর বাসস্থান খুপড়ির মধ্যে জিনিসপত্রের বাহুল্য আদৌ নেই। একটা লোটা ছাড়া অন্য তৈজস চোখে পড়িল না। লোটাটা বড় গছের, তাতেই ভাত রান্না হয়। ভাত নয়, চীনা ঘাসের বীজ। কাঁচা শালপাতায় ঢালিয়া সিদ্ধ চীনার বীজ খাইলে তৈজসপত্রের কী দরকার? জলের জন্য নিকটেই কুণ্ডি অর্থাৎ ক্ষুদ্র জলাশয় আছে, আর কি চাই? কিন্তু খুপড়ির একধারে সিঁদুর মাখানো ছোট কালো পাথরের রাধাকৃষ্ণ মূর্তি দেখিয়া বুঝিলাম রাজু ভক্ত মানুষ। ক্ষুদ্র পাথরের বেদি বনের ফুলে সাজাইয়া রাখিয়াছে। বেদির একপাশে ২-১খানা পুঁথি ও বই।
অর্থাৎ তাহার সময় নাই, মানে সে সারাদিন পূজা আচ্চা লইয়াই বোধহয় ব্যস্ত থাকে। চাষ করে কখন? এই রাজুকে প্রথম বুঝিলাম। রাজু পাড়ে হিন্দি লেখাপড়া ভালো জানে, সংস্কৃতও সামান্য জানে। তাও সে সর্বদা পড়ে না। মাঝে মাঝে অবসর সময়ে গাছতলায় কি একখানা হিন্দি বই খুলিয়া একটু বসে। অধিকাংশ সময় দূরের আকাশ ও পাহাড়ের দিকে চাহিয়া চুপচাপ বসিয়া থাকে। একদিন দেখি একটা ছোট খাতায় খাগের কলমে বসিয়া কি লিখিতেছে। ব্যাপার কি, পাড়ে কবিতাও লেখে নাকি? কিন্তু সে এতই লাজুক, নীরব চাপা মানুষটি, তাহার নিকট হইতে কোনো কথা বাহির করিয়া লওয়া বড় কঠিন। নিজের সম্বন্ধে সে কিছুই বলিতে চায় না। একদিন জিজ্ঞাসা করিলাম, পাড়েজি, তোমার বাড়িতে আর কে আছে? সবাই আছে হুজুর, আমার 3 ছেলে 2 লড়কি, বিধবা বহিন। তাদের চলে কিসে? রাজু আকাশের দিকে হাত তুলিয়া বলিল, ভগবান চালাচ্ছেন। তাদের দুমুঠো খাওয়ানোর ব্যবস্থা করব বলেই তো হুজুরের আশ্রয়ে এসে জমি নিয়েছি। জমিটা তৈরি করে ফেলতে পারলে। কিন্তু 2 বিঘে জমির ফসলে অত বড় একটা সংসার চলবে? আর তাই বা তুমি উঠে পড়ে চেষ্টা করছো কই? রাজুর কথার জবাব প্রথমটা দিল না। তারপর বলিল, জীবনের সময়টাই বড় কম হুজুর। জঙ্গল কাটতে গিয়ে কত কথা মনে পড়ে। বসে বসে ভাবি, এই যে বন জঙ্গল দেখছেন, বড় ভালো জায়গা। ফুলের দল কতকাল থেকে ফুটছে আর পাখি ডাকছে। বাতাসের সঙ্গে মিলে দেবতারা পৃথিবীর মাটিতে পা দেন এখানে। টাকার লোভ, পাওনা দেনার কাজ যেখানে চলে, সেখানে বাতাস বিছিয়ে ওঠে, সেখানে ওরা থাকেন না। কাজেই এখানে দা কুড়ুল হাতে করলেই দেবতারা এসে হাত থেকে কেড়ে নেন। কানে চুপি চুপি এমন কথা বলেন যাতে বিষয় সম্পত্তি থেকে মন অনেক দূরে চলে যায়। দেখিলাম রাজু কবি বটে, দার্শনিকও বটে। বলিলাম, কিন্তু রাজু, দেবতারা অমন কথা বলেন না যে বাড়িতে খরচ পাঠিও না, ছেলে পুলে উপোস করুক। ওসব কথাই নয় রাজু, কাজে লাগো, নইলে জমি কেড়ে নেব। আরও কয়েক মাস গেল। রাজুর ওখানে মাঝে মাঝে যাই। ওকে কি ভালোই লাগে। সেই গভীর নির্জন লবটুলিয়া বৈহারের জঙ্গলে একা ছোট একটা ঘাসের খুপড়িতে সে কেমন করিয়া দিনের পর দিন বাস করে, এ আমি ভাবিয়া উঠিতে পারি না। সত্যকার সাত্ত্বিক প্রকৃতির লোক রাজু। অন্য কোনো ফসল জন্মাইতে পারে নাই, চীনা ঘাসের দানা ছাড়া। 7-8 মাস হাসি মুখে তাই খাইয়াই চালাইতেছে। কারও সঙ্গে দেখা হয় না, গল্পগুজবের লোক নাই, কিন্তু তাহাতে ওর কিছুই অসুবিধা হয় না, বেশ আছে। দুপুরে যখনই রাজুর জমির উপর দিয়া গিয়াছি, তখনই দুপুর রোদে জমিতে ওকে কাজ করিতে দেখিয়াছি। সন্ধ্যার দিকে ওকে প্রায়ই চুপ করিয়া হরিতকি গাছটার তলে বসিয়া থাকিতে দেখিয়াছি। কোনো দিন হাতে খাতা থাকে, কোনো দিন থাকে না। একদিন বলিলাম, রাজু, আরও কিছু জমি তোমায় দিচ্ছি, বেশি করে চাষ করো, তোমার বাড়ির লোক না খেয়ে মরবে যে। রাজু অতি শান্ত প্রকৃতির লোক, তাহাকে কোনো কিছু বুঝাইতেই বেশি বেগ পাইতে হয় না। জমি সে লইল বটে, কিন্তু পরবর্তী 5-6 মাসের মধ্যে জমি পরিষ্কার করিয়া উঠিতে পারিল না। সকালে উঠিয়া তাহার পূজা ও গীতাপাঠ করিতে বেলা 10টা বাজে। তারপর কাজে বার হয়। ঘণ্টা 2 কাজ করিবার পরে রান্না খাওয়া করে। সারা দুপুরটা খাটে বিকাল 5টা পর্যন্ত। তারপরেই আপন মনেই গাছতলায় চুপ করিয়া বসিয়া কি ভাবে। সন্ধ্যার পরে আবার পূজা পাঠ আছে। সে বছর রাজু কিছু মকাই করিল। নিজে না খাইয়া সেগুলি সব দেশে পাঠাইয়া দিল। বড় ছেলে আসিয়া লইয়া গেল। কাছারিতে ছেলেটা দেখা করিতে আসিয়াছিল। তাহাকে ধমক দিয়া বলিলাম, বুড়ো বাপকে এই জঙ্গলে একা ফেলে রেখে বাড়িতে বসে দিব্যি ফুর্তি করছো, লজ্জা করে না? নিজেরা রোজগারের চেষ্টা করো না কেন? সেবার শুয়োরমারি বস্তিতে ভয়ানক কলেরা আরম্ভ হইল। কাছারিতে বসিয়া খবর পাইলাম শুয়োরমারি আমাদের এলাকার মধ্যে নয়, এখান থেকে 8-10 ক্রোশ দূরে, কুশি ও কলবলিয়া নদীর ধারে। প্রতিদিন এত লোক মরিতে লাগিল যে কুশি নদীর জলে সর্বদা মরা ভাসিয়া যাইতেছে, দাহ করিবার ব্যবস্থা নাই। একদিন শুনিলাম রাজু পাড়ে সেখানে চিকিৎসা করিতে বাহির হইয়াছে। রাজু পাড়ে যে চিকিৎসক তাহা জানিতাম না, তবে আমি কিছুদিন হোমিওপ্যাথি ওষুধ নাড়াচাড়া করিয়াছিলাম বটে। ভাবিলাম এই সব ডাক্তার কবিরাজ শূন্য স্থানে যদি কিছু উপকার করিতে পারি। কাছারি হইতে আমার সঙ্গে আরও অনেকে গেল। গ্রামে পৌঁছিয়া রাজু পাড়ের সঙ্গে দেখা হইল।
সে একটা বটুয়াতে শিকড় বাকড় লইয়া এ বাড়ি ও বাড়ি রোগী দেখিয়া বেড়াইতেছে। আমায় নমস্কার করিয়া বলিল, হুজুর, আপনার বড্ড দয়া, আপনি এসেছেন, এবার লোকগুলো যদি বাঁচে। এমন ভাবটা দেখাইল যেন আমি জেলার সিভিল সার্জন কিংবা ডাক্তার গুডিব চক্রবর্তী। সেই আমাকে সঙ্গে করিয়া গ্রামে রোগীর বাড়ি বাড়ি ঘুরাইয়া লইয়া বেড়াইল। রাজু ওষুধ দেয় সবই দেখিলাম ধারে, সারিয়া উঠিলে দাম দিবে, এই নাকি কড়াই হইয়াছে। কি ভয়ানক দারিদ্রের মূর্তি কুঠিরে কুঠিরে, সবই খোলার কিংবা খড়ের বাড়ি, ছোট্ট ছোট্ট ঘর, জানালা নাই, আলো বাতাস ঢোকে না কোনো ঘরে। প্রায় সব ঘরেই দু একটি রোগী, ঘরের মেঝেতে ময়লা বিছানায় শুইয়া। ডাক্তার নাই, ওষুধ নাই, পথ্য নাই। অবশ্য রাজু সাধ্যমতো চেষ্টা করিতেছে, না ডাকিলেও সব রোগীর কাছে গিয়া তাহার জড়িবুটির ওষুধ খাওয়াইয়াছে। একটা ছোট ছেলের রোগশয্যার পাশে বসিয়া কাল নাকি সারা রাত সেবাও করিয়াছে। কিন্তু মড়কের তাহাতে উপশম দেখা যাইতেছে না, বরং বাড়িয়াই চলিয়াছে। রাজু আমায় ডাকিয়া একটা বাড়িতে লইয়া গেল। একখানা মাত্র খড়ের ঘর, মেঝেতে রোগী তালপাতার চাটাইয়ে শুইয়া। বয়স 50-এর কম নয়। 17-18 বছরের একটি মেয়ে দোরের গড়ায় বসিয়া হাপুস নয়নে কাঁদিতেছে। রাজু তাহাকে ভরসা দিয়া বলিল, কাঁদিস নে বেটি, হুজুর এসেছেন, আর ভয় নেই, রোগ সেরে যাবে। বড়ই লজ্জিত হইলাম নিজের অক্ষমতার কথা স্মরণ করিয়া। জিজ্ঞাসা করিলাম, মেয়েটি বুঝি রোগীর মেয়ে? রাজু বলিল, না হুজুর, ওর বউ। কেউ নেই সংসারে মেয়েটার, বিধবা মা ছিল, বিয়ে দিয়ে মারা গিয়াছে। ওকে বাঁচান হুজুর, নইলে মেয়েটা পথে বসবে। রাজুর কথার উত্তরে কি বলিতে যাইতেছি, এমন সময় হঠাৎ চোখে পড়িল রোগীর শিয়রের দিকে দেওয়ালে মেঝে থেকে হাত 3 উঁচুতে একটা কাঠের তাকের প্রতি। দেখি তাকের উপর একটা আঢাকা পাত্রের খোড়ায় 2টি পান্তা ভাত, ভাতের উপরে 2-10টা মাছি বসিয়া আছে। কি সর্বনাশ! ভীষণ এশিয়াটিক কলেরার রোগী ঘরে, আর রোগীর নিকট হইতে 3 হাতের মধ্যে ঢাকাবিহীন খোড়ায় ভাত। সারাদিন রোগীর সেবা করার পরে দরিদ্র ক্ষুধার্ত বালিকা হয়তো পাথরের খোড়াটি পাড়িয়া পান্তা ভাত 2টি নুন লঙ্কা দিয়া আগ্রহের সহিত খাইতে বসিবে। বিষাক্ত অন্ন, যার প্রতি গ্রাসে নিষ্ঠুর মৃত্যুর বীজ। বালিকার সরল অশ্রুভরা চোখ দুটির দিকে চাহিয়া শিহরিয়া উঠিলাম। রাজুকে বলিলাম, এ ভাত ফেলে দিতে বলো ওকে, ও ঘরে খাবার রাখে। মেয়েটি ভাত ফেলিয়া দিবার প্রস্তাবে বিস্মিত হইয়া আমাদের মুখের দিকে চাহিল। ভাত ফেলিয়া দিবে কেন? তবে সে খাইবে কি? ওঝাজিদের বাড়ি থেকে কাল রাতে ওই ভাত 2টি তাহাকে খাইতে দিয়া গিয়াছিল। আমার মনে পড়িল, ভাত এদেশে সুখাদ্য বলিয়া গণ্য, আমাদের দেশে যেমন লুচি কি পোলাও। কিন্তু একটু কড়া সুরেই বলিলাম, উঠে এক্ষুনি ভাত ফেলে দাও আগে। মেয়েটি ভয়ে ভয়ে উঠিয়া খোড়ার ভাত ফেলিয়া দিল। তাহার স্বামীকে কিছুতেই বাঁচানো গেল না। সন্ধ্যার পরেই বৃদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। মেয়েটির কি কান্না! রাজুও সেই সঙ্গে কাঁদিয়া আকুল। আর একটি বাড়িতে রাজু আমায় লইয়া গেল। সেটা রাজুর এক দূর সম্পর্কীয় শালার বাড়ি। এইখানে প্রথম আসিয়া এই বাড়িতেই রাজু উঠিয়াছিল। খাওয়া দাওয়া এইখানেই করিত। এখানে মা ও ছেলের একসঙ্গে কলেরা। পাশাপাশি ঘরে 2 রোগী থাকে। এ উহাকে দেখিবার জন্য ব্যাকুল, ও ইহাকে দেখিবার জন্য ব্যাকুল। 7-8 বছরের ছোট ছেলে। ছেলে প্রথমে মারা গেল, মাকে জানিতে দেওয়া হইল না। আমার হোমিওপ্যাথি ওষুধে মায়ের অবস্থা ভালো হইয়া দাঁড়াইতে লাগিল ক্রমশ। মা কেবলই ছেলের খবর নেয়। ও ঘরে ছেলের সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না কেন? কেমন আছে সে? আমরা বলি তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ঘুমোচ্ছে। চুপি চুপি ছেলের মৃতদেহ ঘর থেকে বাহির করা হইল। গ্রামের লোক স্বাস্থ্যের নিয়ম একেবারে জানে না। একটি মাত্র পুকুর, সেই পুকুরেই কাপড় কাচে, সেখানেই স্নান করে। স্নান করা আর জলপান করা যে একই কথা নয়, ইহা কিছুতেই তাহাদের বুঝাইতে পারিলাম না। কত লোককে ফেলিয়া পলাইয়া গিয়াছে। একটা ঘরের মধ্যে একটা রোগী দেখিলাম। সে বাড়িতে আর লোক নাই। রোগগ্রস্ত লোকটি ওই বাড়ির ঘর জামাই। স্ত্রী 8 বছর মারা গিয়াছে। তত্রাচ লোকটার অবস্থা খারাপ বলিয়াই হোক বা যে কারণেই হোক, শ্বশুরবাড়ির লোকে তাহাকে ফেলিয়া পলাইয়াছে। রাজু তাহাকে দিনরাত সেবা করিতে লাগিল। আমি ঔষধপত্রের ব্যবস্থা করিয়া দিলাম। লোকটা শেষ পর্যন্ত বাঁচিয়া গেল। বুঝিলাম শ্বশুরবাড়ির অন্নদাস হিসেবে তাহার অদৃষ্টে এখনও অনেক দুঃখ আছে।
রাজুকে থলি বাহির করিয়া চিকিৎসার মোট উপার্জন গণনা করিতে দেখিয়া জিজ্ঞাসা করিলাম, কত হলো রাজু? রাজু গুনিয়া গাঁথিয়া বলিল, 1 টাকা 3 আনা। ইহাতেই সে বেশ খুশি হইয়াছে। এদেশের লোক একটা পয়সার মুখ সহজে দেখিতে পায় না। 1 টাকা 3 আনা উপার্জন এখানে কম নহে। রাজুকে আজ 15-16 দিন ডাক্তারকে ডাক্তার, নার্সকে নার্স, কি খাটুনিটাই খাটিতে হইয়াছে। অনেক রাত্রে গ্রামের মধ্যে কান্নাকাটির রব শোনা গেল। আবার একজন মরিল। রাত্রে ঘুম হইল না। গ্রামের অনেকেই ঘুমায় নাই। ঘরের সামনেই বড় বড় কাঠ জ্বালাইয়া আগুন করিয়া গন্ধক পোড়াইতেছে ও আগুনের চারিধারে ঘিরিয়া বসিয়া গল্পগুজব করিতেছে। রোগের গল্প, মৃত্যুর খবর ছাড়া ইহাদের মুখে অন্য কোনো কথা নাই। সকলেরই মুখে একটা ভয়, আতঙ্কের চিহ্ন পরিস্ফুট। কাহার পালা আসে। দুপুর রাত্রে সংবাদ পাইলাম ও বেলার সেই সদ্য বিধবা বালিকাটির কলেরা হইয়াছে। গিয়া দেখিলাম তাহার স্বামী গৃহের পাশে এক বাড়ির গোয়ালে সে শুইয়া আছে। ভয়ে নিজের ঘরে আসিয়া শুইতে পারে নাই, অথচ তাহাকে কেহ স্থান দেয় নাই, সে কলেরা রোগী ছুঁইয়াছিল বলিয়া। গোয়ালের একপাশে কয়েক আঁটি গমের বিচালির উপর পুরনো চটপাতা, তাতেই বালিকা শুইয়া ছটপট করিতেছে। আমি ও রাজু বহু চেষ্টা করিলাম হতভাগিনীকে বাঁচাইবার। একটি লণ্ঠন, একটু জল কোথাও পাওয়া যায় না। উঁকি মারিয়া কেহ দেখিতে পর্যন্ত আসিল না। আজকাল এমন আতঙ্কের সৃষ্টি হইয়াছে যে কলেরা কাহারও হইলে তাহার ত্রিসীমানায় লোক ঘেঁষে না। রাত ফর্সা হইল। রাজুর খুব নারী জ্ঞান। হাত দেখিয়া বলিল, এ হুজুর সুবিধে নয় গতিক। আমি আর কি করিব? নিজে ডাক্তার নয়, স্যালাইন দিতে পারিলে হইতো। এ অঞ্চলে তেমন ডাক্তার কোথাও নাই। সকাল 9টায় বালিকা মারা গেল। আমরা না থাকিলে তাহার মৃতদেহ কেহ বাহির করিতে আসিত কিনা সন্দেহ। আমাদের অনেক তদ্বির ও অনুরোধে জন্দুই আহির চাষি বাঁশ লইয়া আসিয়া মৃতদেহ বাঁশের সাহায্যে ঠেলিতে ঠেলিতে নদীর দিকে লইয়া গেল। রাজু বলিল, বেঁচে গেল হুজুর। বিধবা বেওয়া অবস্থা, তাতে ছেলে মানুষ কি খেত, কে ওকে দেখত? বলিলাম, তোমাদের দেশ বড় নিষ্ঠুর রাজু। আমার মনের কষ্ট রহিয়া গেল যে আমি তাহাকে তাহার মুখের অত স্বাদের ভাত দুটি খাইতে দিই নাই। ধন্যবাদ।